এই গল্পের যারা আগের দুটো পর্ব শোনেননি তারা এই চ্যানেল থেকে শুনে আসতে পারেন। তো একটা অনুরোধ থাকবে, এই গল্পটি একটি লাইক দিয়ে তারপর গল্পটি শুনতে থাকুন। পরি চলে যাওয়ার পর আমিও চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। রাতের বেলা আমাকে দেখে সালাম দাদু বললেন, আরে নিষাদ, হঠাৎ রাতের বেলা আমার বাড়িতে, কোন সমস্যা কি? আয় আয় বস এখানে। দাদুর কথায় আমি বললাম, না দাদু, বসবো না। আর কবিরাজের কাছে মানুষ কেন আসে বুঝো না? ওই আমার মামাতো ভাইটা খুব অসুস্থ। অসুস্থ বলতে ওকে নাকি ডাইনি ধরেছে। 6 মাসি একটা ছোট বাচ্চা হাঁটাচলা করে, আবার নারী কণ্ঠে কথা বলে। আমার কথা শুনে দাদু বলল, আরে বলিস কি, এটা তো বেশ অবাক করা ঘটনা। আরে হ্যাঁ, অবাক করাই তো। জানো মামাতো ভাইকে দেখতে গ্রামের মানুষের ভিড় জমেছে। তুমি চলোতে এখনই চলো। আমার কথায় সালাম দাদু বলল, রাতে যে হবে, কাল সকালে যাই। আরে না না, এখনই যেতে হবে। মামাতো ভাইকে মামা মামি ধরে নিয়ে আসে, আমি ওদের বলে আসছি তোমাকে নিয়ে যাব। চলো, এখনই যেতে হবে। আরে ভয় পেও না তো, আমি আবার তোমার সাথে আসবো, আসো এবার। আমার কথায় দাদু একটা হাসি দিয়ে বলল, আমি কি ভয় পাই নাকি? আমি সালাম কবিরাজ। কবিরাজ কি কখনো জিনপরিকে ভয় পায়? চল দেখি তোর মামাতো ভাইয়ের কি সমস্যা। কথাটা শুনে দাদু আমার সাথে হাঁটতে লাগলেন। আমি ও দাদু দুজন গল্প করতে করতে একসময় পৌঁছে গেলাম মামা বাড়িতে। সেখানে যাবার পর দেখলাম অনেকেই দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সবাই বলতে লাগলো, ওই তো সালাম কবিরাজ আসছে। এদিকে বাড়িতে পৌঁছে আমি দাদুকে আমার মামাতো ভাইয়ের কাছে নিয়ে গেলাম। সেখানে যাবার পর দাদু বাচ্চাটিকে দেখে বললেন, ওকে বাইরে বের করুন তো। দাদুর কথায় তাই করা হলো। বাচ্চাটিকে বাইরে বের করার পর দাদু বাচ্চাটির দিকে দোয়া পড়ে ফু দিতে বাচ্চাটি কেঁপে উঠল। তখন দাদু বললেন, আপনারা সবাই সরুন তো। দাদুর কথায় সবাই সরে যেতে দাদু বললেন, শুনুন সবাই, আমি এখন এই বাচ্চাটিকে ধরে দুষ্ট পরীটাকে হাজির করব। আমার যতটুকু ধারণা, এই পরীটা দেখতে ভয়ঙ্কর হবে, আর পরীটা হাজির করব সশরীরে। তাই যারা ভয় পান তারা এখান থেকে চলে যান। পরীকে দেখে ভয়ে আবার জ্ঞান হারিয়ে বা চিৎকার দিতে পারেন। দাদুর এমন কথায় সেখান থেকে সবাই ভয়ে একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়ালেন। কেউ বা আবার ভয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে দাদু বললেন, সকল লাইট অফ করে দাও। লাইটের আলো থাকলে পরী হাজির হবে না, আর কেউ ভয় পাবে না। কথাটা বলে দাদু আমার মামাতো ভাই মানে বাচ্চাটিকে শুয়ে দিয়ে তার চারিদিকে গোল করে বৃত্ত আঁকলেন। তারপর বৃত্তের বাইরে থেকে দাদু দোয়া পড়তে লাগলেন আর বাচ্চাটির দিকে পড়া পানি ছিটাতে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর বাচ্চাটির শরীর থেকে কালো কালো ধোঁয়ার মতো বের হতে লাগলো, আর মুহূর্তে সেটা থেকে রূপ নিলেন এক ভয়ঙ্কর পরী। আমরা বাইরে থেকে পরীর মুখটা স্পষ্ট দেখতে পাইনি, অন্ধকার তো। আমরা শুধু বুঝতে পারি বাচ্চাটির পাশে একটা ছায়ার মতো বসে আছে। সেই পরীটা হাজির হবার পর দাদু বললেন, এই কে তুই? দাদুর কথায় সেই দুষ্ট পরী বলল, আমি যে হই। তুই জিজ্ঞেস করার কে? তুই এখানে আসিস, এসে আবার আমাকে হাজির করলি, তোর সাহস তো কম না। পরীর কথায় দাদু বললেন, অপরাধ করলে হাজির করব না? এত কথা না বলে বল, এই ছোট বাচ্চাটির পিছনে লাগলি কেন? দুধের বাচ্চা, ও তো তোর কোনো ক্ষতি করেনি, তাই না? দাদুর কথায় পরী বললেন, ওকে আমার ভালো লাগছে। আমি এদিক দিয়ে চলার সময় দেখি ওকে উঠানে শুয়ে রাখছে। আমি ওকে দেখি, দেখার পর ভালো লাগে, আমি ওকে ছাড়বো না, নিয়ে যাব। বললেই হয় নাকি? তোকে কে বলেছে ওর দিকে তাকাতে? ওদের বাড়ির সন্তান, ওরা বাইরে শুয়ে রাখতেই পারে, এতে তোর নজর দিতে হবে না। তুই এখনই একে ছেড়ে চলে যাবি, আর কখনো আসবি না। দাদুর কথায় পরী বলল, আর যদি না যায় তবে কি করবি? তখন দাদু বলল, কি করব? তোকে বন্দি করব। ও, বন্দি করব? তা বললেই হয় নাকি? কবিরাজ, বেশি সাহস দেখাবি না। তোর বাড়িতে তোর স্ত্রীকে একা রেখে আসছিস, মনে আছে? আমাকে কিছু করার চিন্তা করলে আমার বন্ধু জিন বা আমার ছেলে মেয়েরা তোকে আর তোর বউকে ছাড়বে না, মনে রাখিস। বাঁচাতে চাস তো পালা এখান থেকে। পরীর কথায় দাদু বললেন, তাহলে তুই সোজা কথা শুনবি না, তাই না? তোকে এবার সত্যি বন্দি করব। তখন পরী বলল, সাবধান কবিরাজ, ভুলেও এই সাহস দেখাবি না। আমার বন্ধু জিনেরা কিন্তু আশেপাশেই আছে, দেখ, তাকা উপরে।
পরীর কথায় সবাই আশেপাশে তাকাতেই দেখলাম বাড়ির আশেপাশে গাছগুলো নড়াচড়া করছে, মনে হচ্ছে ঝড় শুরু হয়েছে। এসব দেখে ভয়ে আরো জড়সড় হয়ে বসে রইল। ওদিকে পরী তখন বলল, দেখলি কবিরাজ, আমাকে ভয় না দেখে নিজের জীবন নিয়ে পালা, চলে যায় এখান থেকে। সেই পরীর কথায় সালাম দাদু চুপ করে কি জানি ভাবতে লাগলেন আর জোরে জোরে দোয়াও পড়তে লাগলেন। এবার কিছুক্ষণ চলার পর হঠাৎ সেই পরীটা বলতে লাগলেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কবিরাজ, বন্ধ কর, চুপ কর, আমি চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমি আর আসবো না, দয়া করে ছেড়ে দে। পরীর কথায় সালাম দাদু বললেন, ঠিক তো, এই বাচ্চাটিকে ছেড়ে চলে যাবি তো? পরী, হ্যাঁ হ্যাঁ, ওকে এখনই ছেড়ে দেবো, আর কোনো সমস্যা করবো না, কখনো আসবো না। পরীর কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, আজ প্রথম বলে ছেড়ে দিলাম, কিন্তু এরপর এই ভুল আর করলে সেদিন তোকে বন্দি করবো, যা, চলে যা। এই বলে দাদু পরীটাকে বাদ থেকে নিয়ে তার কেটে দিলেন আর পরীটা চলে গেলেন। পরী চলে যাওয়ার সময় সালাম দাদু বাচ্চাটিকে কোলে নিয়ে দোয়া কালাম পড়ে ফু দিয়ে বললেন, এখান থেকে আর কোনো সমস্যা হবে না, এই দুষ্ট পরী আর আসবে না, আর যদিও ভুল করে আসে সেদিন ওকে বন্দি করব। কথাটা বলে সালাম দাদু বাড়ির দিকে রওনা করবেন, এমন সময় আমি, সালাম দাদু দাঁড়াও, আমিও বাড়িতে যাব, একসাথে যাচ্ছি। কথাটা বলে মা বাবাকে বললাম, আমি বাড়িতে যাচ্ছি, তোমরা কালকে এসো, কেমন? কথাটা বলে সালাম দাদুর সাথে হাঁটতে লাগলাম আর কথা গল্প করতে লাগলাম। গল্পর এক ফাঁকে দাদু আমাকে বললেন, তা হ্যাঁ রে, কোনো কি খবর? আয়েশা পরি তো বলেছিল তোর কাছে আসবে, উনি কি আসছিল? দাদুর কথায় আমি বললাম, হ্যাঁ, আজকে আসছিল একবার, পরে চলে গেছে, তেমন কথা হয়নি, একটু কথা হয়েছে। আমার কথায় দাদু বললেন, ও, আশা করি কিন্তু আসলে অনেক ভালো, ওর মা বাবাকে রাজা বরেন্দ্র না মারলেও এতটা ভয়ঙ্কর হতো না, নিজের মা বাবার সাথে ভালোভাবে থাকতো। এভাবে দাদুর সাথে গল্প করতে করতে একসময় বাড়িতে পৌঁছে গেলাম। আমি বাড়িতে পৌঁছতেই দাদু বলল, যা, এবার বাড়িতে যা। আমিও চললাম বাড়িতে। কথাটা বলে চলে গেল দাদু। এদিকে আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার একটু পর আমার দরজায় টকটক টকটক আওয়াজ পেলাম। দরজার টকটক আওয়াজ পেয়ে উঠে দরজাটা খুলে দেখলাম বাইরে কেউ নেই। বাইরে কেউ নেই দেখে দরজা লাগিয়ে আবারও বিছানায় আসতে আবারও দরজায় টকটক আওয়াজ পেলাম। আওয়াজটা পেয়ে বলে উঠলাম, কে কে এখানে? কথাটা বলে আবারও উঠে দরজা খুললাম, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। কাউকে না দেখে আমি দরজা লাগিয়ে পিছনে ঘুরতে চমকে উঠলাম, কেননা আমার পিছনে দাঁড়িয়ে আছে আয়েশা পরি। আয়েশা পরি দেখে চমকে উঠে বললাম, আরে আপনি আপনি এমনটা করলেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার কথায় আয়েশা পরি বললেন, যে ছেলে চীন রাজ্যে যেতে পারে সে আবারও ভয় পায় নাকি? পরীর কথায় আমি বললাম, তো বড় বাবা জিন ছিল আমার সাথে। তখন পরী বলল, তোমার আমাদের ভাইয়ের কি হলো, ওকে ধরা? পরীটা কি ছেড়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, যাবে না আবার? ও না গেলে সালাম দাদু ওকে বন্দি করতো। আমার কথায় আয়েশা বলল, তাই না? আসলে সেই পরীটা তখন কোনো ভয় থেকে চলে যেতে চাইছিল জানো, কারণ তখন আমি গিয়েছিলাম ওখানে। আমাকে দেখে ও ভয়ে সেখান থেকে চলে গেছে। ও তাই নাকি? এটা তো জানতাম না। আচ্ছা, আপনার কাছে আমার অনেক কিছু জানার আছে। আপনি এখনো বিয়ে করেননি, আর আপনি এখন থাকেন কোথায়? আমার কথায় আয়েশা পরি বলল, না, এখনো করিনি, করব সামনে, আর আমি এখান থেকে তোমার সাথে থাকবো। কি তার মানে?